সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি ভারতীয় লেখক পূর্ণেন্দু বত্রী তার পুরনো কলকাতার কথাচিত্র বইয়ে 15 শতকে ব্রিটিশ পরিব্রাজক রাল্ফ ফিচ ভারতের বিভিন্ন শহর সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। রাল্ফ ফিচকে দেওয়া হয়ে থাকে ভারতবর্ষের প্রথম ইংরেজ পর্যটকের সম্মান। সত্যি ঘুরে দেখেছেন ভারতবর্ষের 10 দিক, দেশে ফিরে লিখেছিলেন সেসব কাহিনী। প্রথম দিকে ইংরেজরা কান দেয়নি সে লেখার দিকে, পরে সেই ভ্রমণ কাহিনী হয়ে উঠল তাদের যাবতীয় উদ্যম উৎসাহের প্রধানতম উৎস। যাত্রা শুরু করেছিলেন 1885-তে, দেশে ফেরা 1591 সালে। গোয়ায় পৌঁছেই পর্তুগিজ বন্দিশালায়। তারা ভাবল নিশ্চয় গুপ্তচর। ফাদার স্টিফেন্সের দৌলতে অনেক কষ্টে মুক্তি। সেখান থেকে তিনি ভারতের অনেকগুলো শহর যেমন বিজাপুর, তারপর গোলকুন্ডা, অবশেষে আগ্রায় সম্রাট আকবরের দরবারে। আগ্রা থেকে নৌকায় প্রয়াগ, কাশী, পাটনা ঘুরে গৌড়, তারপর হুগলি, সপ্তগ্রাম, কুচবিহার, চট্টগ্রাম। তার ভ্রমণ কাহিনীতে আমি আজকে 15 শতকের ভারতবর্ষের শহরগুলি সম্পর্কে রাল্ফ ফিচ তার ভ্রমণ কাহিনীতে যা লিখেছেন সেটি বলবো। প্রথম শহর হলো দিউ। দিউ শহরটি আয়তনে ছোট, তবে মক্কা ও আরমাস থেকে প্রচুর পণ্য আসে এখানে। পর্তুগিজদের সবচেয়ে সুরক্ষিত দুর্গ এখানেই। পর্তুগিজ শাসনকর্তার অনুমতি ছাড়া মুসলমানরা বাইরে যেতে পারে না। এখানকার সবচেয়ে সাজানো গোছানো শহর কাম্বে, তবে দুর্ভিক্ষের দিনে হয়ে ওঠে কুৎসিত। ছেলে মেয়ে বিক্রি হয় জলের দামে। মেয়েদের প্রিয় শখ পড়বে হাতির দাঁতের শাখা। এরপর আসে দমন। দিউ থেকে দমন শহরটি 40 মাইল দূরে। এখানে প্রধান পণ্য হলো ডাল। শহর দুটো, একটি পর্তুগিজদের আরেকটি মুসলমানদের। মশলা, ওষুধ, রেশমের কাপড়, রেশম, হাতির দাঁতের আর চীনামাটির জিনিসের খুব বিক্রি বাজারে। চিনি তৈরি হয় তাল গাছের রস থেকে। তাল গাছ খুব লাভজনক। এর থেকে পাওয়া যায় ফল, মদ, তেল, ছোবড়া থেকে দড়ি, পাখা, জাহাজের পাল, বসতে দেওয়ার মাদুর, ঘরের চাল, খুঁটি, জাহাজের কাঠ। পুজো করে গরুর গোবর দিয়ে লেপে ঘরের দেওয়াল। জীব হত্যা করে না, হিংসাকে মনে করে পাপ। মৃত স্বামীর সঙ্গে স্ত্রী যায় সহমরণে। মৃতদেহ পোড়ানোই নিয়ম। কবর দিলে এরা বিশ্বাস করে তৈরি হবে এক ধরনের পোকা। এর পরের শহরটি হলো গোয়া। গোয়া হলো পর্তুগিজদের সবচেয়ে বড় শহর। প্রচুর ফলের বাগান চারপাশে। তাল গাছের সংখ্যা সবচেয়ে বেশি। গ্রামগুলো যেন পটে আঁকা ছবি। প্রত্যেক বছরের সেপ্টেম্বরের গোড়ার দিকে 4-6খানা জাহাজ এসে পৌঁছয় এখানে পর্তুগাল থেকে। এখান থেকে 40-50 দিন কাটিয়ে চলে যায় কোচিনে। সেখানে জাহাজ বোঝাই করে মরিচ আর লঙ্কাই। এর পরের শহর হলো বিজাপুর। বিজাপুর খুব বড় শহর, মুসলমান রাজ্য, কিন্তু হিন্দু আমত্তদেরও যথেষ্ট আধিপত্য। হিন্দুরা পৌত্তলিক। মন্দির অজস্র। মন্দিরে যেসব বিগ্রহ, আর কোনোটা গরুর মতো, কোনোটা বানরের মতো, কোনোটা আদল মহিষ বা ময়ূরের মতো। হাতি প্রচুর, যুদ্ধের সময় কাজে লাগে। সব পরিবারে সোনা রূপো জমায়। পাথরের তৈরি বাড়িঘর খুব মজবুত। এরপর গোলকুন্ডা। গোলকুন্ডা আর দক্ষিণেত্তর অনেক জায়গাতে পাওয়া যায় হিরে। বাড়ি ঘর ইট কাঠের তৈরি। কোমরে এক টুকরো কাপড় জড়িয়ে খালি গায়ে হাঁটা চলা করে এখানকার অধিবাসীরা।
মেয়েদের পোশাকও ওই রকম। এরপর মছলিপট্টম। মছলিপট্টম জায়গাটি খুবই উর্বর জায়গা। মরিচ আর মশলার এখানকার প্রধান সামগ্রী। ভারতবর্ষের যাবতীয় পণ্য এসে জমা হয় এখানকার বন্দরে। জাহাজ আসে সুমাত্রা থেকে। এরপরের শহর হলো বেরহামপুর। বেরহামপুর বেরহামপুর শহরটি জালালউদ্দিন আকবরের সম্রাটের অন্তর্গত। এখানে টাকার আকৃতি গোল এবং রূপোর টাকার চল। এখানকার এক টাকায় যে পরিমাণ খাঁটি রূপো থাকে, আমাদের দেশে তার দাম হবে 20 পেন্স। প্রদেশটি খুবই বড় আর জনবহুল। প্রচুর বৃষ্টি হয় এখানে। ঘোড়া ছাড়া যাতায়াত অসম্ভব। এখানকার বাড়িঘরের চাল খড়ের, দেওয়াল কাদা লোপা। কার্পাস তুলো থেকে তৈরি হয় পরার সুতির কাপড়। এছাড়াও ছাপানো কাপড়ের চলন আছে। 8 বছরের ছেলের সঙ্গে 5 বছরের মেয়ের বিয়ে হওয়ার দৃশ্য দেখেছি। নানান ধরনের বাজনা বাজিয়ে ঘোড়ার পিঠে চেপে চলেছে বর কনে নগর পরিক্রমায়। মেয়ের বয়স 10 না হলে স্বামী স্ত্রীর একত্রে রাত্রিবাস নিষিদ্ধ। এত অল্প বয়সে বিয়ে দেবার কারণ বাবার মৃত্যু হলে মায়ের সহমরণ। তখন সংসারের ভার নেওয়ার জন্য একজন পুত্রী দরকার। এরপর আগ্রা শহর। আগ্রা পৌঁছতে নদী পার হওয়ার কষ্ট ভোগ করতে হয়েছে খুব। সাঁতারটা জানা ছিল বলেই রক্ষে। বিরাট শহর। চওড়া রাজপথগুলো পরিচ্ছন্ন। শহরের প্রাসাদগুলো পাথরের তৈরি। পাশ দিয়ে চলেছে নদী। মানুষেরা বেশ প্রাণবন্ত। এরপর ফতেপুর শহর। ফতেপুরে বাদশার দরবার বসে এখানে। আগ্রার চেয়ে ফতেপুর আরো সুন্দর পরিচ্ছন্ন। আগ্রা আর ফতেপুর মিলিয়ে বাদশার পশুশালায় আছে 1000 হাতি, 30,000 ঘোড়া, 1400 হরিণ, প্রচুর চিতাবাঘ আর নানান জাতের মহিষ। এছাড়া অসংখ্য বাজ পাখি। ফতেপুর আর আগ্রা আমাদের লন্ডন শহরের চেয়ে অনেক বড় আর অনেক বেশি জনাকীর্ণ। রাস্তার দুপাশেই সাজানো গোছানো দোকান। দেখতে দেখতে হাঁটার সময় মনে হয় যেন হাঁটছি না, এক জায়গাতেই আছি। এখানে গাড়ি টানে ষাঁড়। লন্ডনের ঘোড়ার চেয়ে এই ষাঁড়ের গতি দ্রুত। গাড়িগুলোর গায়ে নানান নকশা। কোনোটার গায়ে সোনার কারুকাজ করা রেশমি কাপড় থাকে। গাড়ির মাথায় বাদশা পরেন সাদা রঙের পোশাক। মাথায় পাগড়ি, কখনো ইতো কখনো লাল। আগ্রার পাশেই যমুনা, সেখানে অসংখ্য নৌকা। এরা রপ্তানি করে হিং, আফিম, সিসা, নুন, কার্পেট। ব্রাহ্মণেরা হিন্দুদের পুরোহিত। গলায় পৈতো পরে জলে দাঁড়িয়ে মন্ত্রপাঠ আর সূর্য প্রণাম করে। এরা নিরামিষাশী। ব্রাহ্মণেরা কপালে আর গায়ে পিতবর্ণের মাটির রসকলি আঁকে, যাতে ওই রকম মাটি ভর্তি পাত্র নিয়ে হাঁটে। কারো সঙ্গে সাক্ষাৎ হলেই তার কপালে এঁকে দেয় চিহ্ন। বাড়ির বউরা একা ঘাটে আসে না। যখন আসে 30-40 জন ঝাঁক বেঁধে আসে। এরপর প্রয়াগ শহর। প্রয়াগ শহরে যমুনার সঙ্গে মিশেছে গঙ্গা। এখানে বাঘ দেখা যায় প্রচুর, আর পাখিদের মধ্যে ঘুঘু, তিতির। এখানে ভিক্ষুক বা সন্ন্যাসীরা সম্পূর্ণ উলঙ্গ, কথা বলে না, এমনকি বাদশা প্রশ্ন করলেও নয়। প্রয়াগ থেকে নিচের দিকে ক্রমশ চওড়া হয়েছে গঙ্গা। নদীতে প্রচুর মাছ, জলও সুস্বাদু। এখানকার অধিকাংশ মানুষের মাথা ন্যাড়া, মাঝখানেই কেবল এক গেছো টিকি। এরপর বারাণসী শহর। বারাণসী হিন্দুদের তীর্থক্ষেত্র। দেশান্তর থেকে হিন্দুরা আসে তীর্থ করতে। প্রত্যেক বাড়িতেই পাথরের অথবা কাঠের বিগ্রহ। বাঘ, সিংহ, হনুমান, এমনকি ময়ূরেরও পুজো হতে দেখেছি। সূর্যোদয়ের আগেই স্ত্রী পুরুষেরা এসে গঙ্গায় স্নান করে। এখানে মেয়েদের গলায়, হাতে ও কানে রূপো আর তামার গয়না, আঙ্গুলে পাথর বসানো হাতির দাঁতের আংটি। বিয়ে হয় নদীর ধারে। ব্রাহ্মণ উপস্থিত থাকেন গরু ও বাছুর নিয়ে।
বিয়ের পর হয় গরু, বিয়ের পরে গরু বাছুর ব্রাহ্মণের। এরপর পাটনা শহর। পাটনা শহরের নদীগুলো গঙ্গার মতোই বড়। এখানে যাযাবরের সংখ্যা বেশি। মেয়েদের সাজসজ্জার দিকে খুব লোভ। সোনা পাওয়া যায় প্রচুর। সোনার খোঁজে এরা পাতকুয়ো খুঁজে। খুঁড়তে খুঁড়তে যে মাটি উঠে সে মাটিকে সযত্নে ধুয়ে সোনার কুচি খুঁজে বেড়ায়। পাটনা শহর বেশ বড় আর লম্বাটে। এখানে কার্পাস এখানে কাপড়, কার্পাস, তুলো, চিনি ইত্যাদি তৈরি হয় প্রচুর। এরপর হুগলি ও সপ্তগ্রাম শহর। হুগলি পর্তুগিজদের অধীন। হুগলি থেকে মাত্র 3 মাইল দূরেই সপ্তগ্রাম হচ্ছে পর্তুগিজদের পোর্ট পিকানো। এখানকার রাজপথ নিরাপদ নয়, ডাকাতদের দাপটে। জলপথ অনেকটা নিরাপদ। গৌড়ের যেসব গ্রাম দেখেছি অধিকাংশই জনমানবহীন, নির্জন। সেখানে বাঘ, বুনো মোষ, শুয়োর আর হরিণের আখড়া। সপ্তগ্রাম খুব বড় বাণিজ্য কেন্দ্র, মুসলমানদের দখলে। এই দেশের প্রত্যেক গ্রামে হাট বসে। 26 দাঁড়ের নৌকায় করে আসে হাটুরেরা। এই দ্রুতগামী আর ভারবাহী নৌকাকে তারা বলে পেরিকুস। মাথায় ছাউনি নেই। এরা গঙ্গার জলকে মনে করে খুব পবিত্র। মাথায় জল ছিটিয়ে দিলেই পুণ্য। ঐতিহাসিকেরা বলেন, ফিজ যেভাবে একটা বিশাল দেশকে নিজের চোখে দেখেছেন এবং এখানে ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার কথা নিজের দেশবাসীকে জানিয়েছেন, সেটা অসম্ভব প্রশংসার যোগ্য। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।